नमस्कार बंधुरा एजी बायोलॉजी लार्निंगे आपनादेर प्रत्येकके स्वागत जानाई। आज के आमादेर जे भिडियो टिउटोरियल से भिडियो टिउटोरियाले आज के आमरा ह्यूमैन फिजियोलॉजी बा रिप्रोडक्टिव फिजियोलॉजी आरेकटा पार्ट ता हलो मेल रिप्रोडक्टिव सिस्टेम आमरा अलरेडी आगे पढ़ेছি। ताहले नेक्स्ट पार्ट जेटा आछे सेटा हलो फिमेल रिप्रोडक्टिव सिस्टेम। आज के आमादेर एई भिडियोते आमरा फिमेल रिप्रोडक्टिव सिस्टेम सम्पर्के जानब। पुरो डिटेल्से जानार जोन्नो शेष पर्यन्त भिडियोटी अवश्यई प्रत्येके देखबेन। फिमेल रिप्रोडक्टिव सिस्टेमेर जे गुरुत्वपूर्ण अंशगुली आछे सेई अंशगुली एकबार देखे नेওয়া যাক। प्रथमे एक फिमेल रिप्रोडक्टिव सिस्टेम जे अंशगुली निये गठित हय बा जे अंशगुली एक फिमेल रिप्रोडक्टिव ट्रैकेर मध्य पाওয়া যায় সেই अंशगुली हलो ओभारी बा डिम्बाशय। डिम्बाशय संख्या थाके दुटी, डान एबं बाम दुदिके दुटी डिम्बाशय थाके। ओभिडक्ट बा फैलोपियान टिউব একই रकम भावे एटाओ डान एबं बाम दुदिके दुटी टिউবের মতন शेपेर बा টিউব आकृतिर दुटो नाली थाके जे नालीगुलोके बला हय ओभिडक्ट बा फैलोपियान टिউব। एরও संख्या হচ্ছে দুটি। ইউটেরাস মাঝখানে অবস্থান করে ন্যাসপাতির স্ট্রাকচারের মতন একটা অংশ, থলির মতন শ্যাকের মতন একটা অংশ যেখানে এমব্রায়ো বৃদ্ধিপ্রাপ্ত হয় পুষ্টিরস গ্রহণের মাধ্যমে, তাকে ইউটেরাস বলা হয়। ইউটেরাস সংখ্যা একটি থাকে। ভ্যাজিনা ইউটেরাসের শেষ অংশ যে জায়গায় উন্মুক্ত হয় সেই নির্দিষ্ট জায়গাটিকে বা সেই নির্দিষ্ট স্পেসটিকে বা সেই নির্দিষ্ট ক্যানেলটিকে বলা হয় ভ্যাজিনা। সংখ্যা একটি। এক্সটার্নাল জেনিটিলিয়া ভ্যাজিনার পরবর্তী যে অংশ তা হচ্ছে এক্সটার্নাল জেনিসে যা বাইরে ওপেনিং হয়ে থাকে। এক্সটার্নাল জেনিটিলিয়া যা বাইরে ওপেনিং হয়ে থাকে। एक्सटार्नल जेनेटिलिया जो पार्टगुलो आछे बा बहिर যৌনাঙ্গের যে সমস্ত পার্টগুলো আছে তা হলো লেবিয়া মেজোরা, লেবিয়া মাইনোরা, ক্লাইটোরিস, হাইমেন, মন্স পিউইস। তাহলে কোনগুলো হলো লেবিয়া মেজোরা, লেবিয়া মাইনোরা, ক্লাইটোরিস, হাইমেন, মন্স পিউইস। এই সমস্ত অংশগুলি নিয়ে একত্রিতভাবে এক্সটার্নাল জেনেটিকে বলা হয় ভালভা। একে বলা হয় ভালভা। ভালভা এবং গ্ল্যান্ড। এখানে যে গ্ল্যান্ড আছে অর্থাৎ ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাকের মধ্যে যে গুরুত্বপূর্ণ গ্ল্যান্ড, এখানে অনেক গ্ল্যান্ড পাওয়া যায়, সেগুলো পরে ডিটেলসে আলোচনা করব। শুধুমাত্র অ্যানাটমিক্যাল দিক থেকে যে শুধুমাত্র যে গ্ল্যান্ড এখানে পাওয়া যায় তা হলো বার্থেলিন গ্ল্যান্ড, যা ভ্যাজিনার দুপাশে এই বার্থেলিন গ্ল্যান্ড অবস্থান করে। এগুলো হচ্ছে বার্থেলিন গ্ল্যান্ড। তাহলে এই হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাকের বিভিন্ন অংশ বা বিভিন্ন পার্ট। এবারে সরাসরি চলে যাওয়া যাক ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের প্রত্যেকটা অংশ সম্পর্কে আমরা জানব। প্রথম নম্বর হচ্ছে ওভারি। ওভারির সংখ্যা দুটি। ওভারির সংখ্যা থাকে দুটি। ওভারির সংখ্যা হচ্ছে দুটি। তাহলে ওভারি বা ডিম্বাশয় যাকে বলে থাকি আমরা, ওভারি বা ডিম্বাশয় সংখ্যায় দুটি। প্রত্যেকটা ডিম্বাশয় যদি লক্ষ্য করা যায় প্রত্যেকটা ডিম্বাশয়ের ওজন এটা প্রায় নিয়ার অ্যাবাউট বা প্রায় এটা 15 গ্রামের মতো হয়ে থাকে। এটা প্রায় 15 গ্রামের মতো হয়ে থাকে। এর উচ্চতা প্রত্যেকটা ডিম্বাশয়ের উচ্চতা 3 থেকে 4 সেন্টিমিটার। প্রস্থ এদের প্রত্যেকের প্রস্থ হচ্ছে প্রায় 2 সেন্টিমিটার প্রায়, এবং প্রস্থ হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এটা উচ্চতা না, এটা দৈর্ঘ্য হবে। দৈর্ঘ্য 3 থেকে 4 সেন্টিমিটার, প্রস্থ 2 সেন্টিমিটার এবং এর উচ্চতা ভুল লেখা হয়েছিল, উচ্চতা প্রায় 1 সেন্টিমিটারের মতো হয়ে থাকে। 1 সেন্টিমিটারের হয়ে থাকে। দুদিকে দুটো অবস্থান করে বাম এবং ডান, বাম ও ডান। ডিম্বাশয়ের মধ্যে কি হয় না উজেনেসিস বা ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়া এখানে সংঘটিত হয়, অর্থাৎ ফিমেল গ্যামেট তৈরির প্রক্রিয়া এখানে সংঘটিত হয়, অর্থাৎ ডিম্বাণু এখানে ওভাম প্রডিউসড হয়। ফিমেল সেক্সুয়াল সাইকেল বা মেনস্ট্রুয়াল সাইকেল যাকে বলা হয়, মেনস্ট্রুয়াল সাইকেল এর ডিউরেশন কত? 28 +- 4। তো 28 +- 4 দিন অন্তর অন্তর ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ভিতরে মেনস্ট্রুয়াল সাইকেলের রিপিটেশন ঘটে। প্রত্যেক ফিমেল মেনস্ট্রুয়াল সাইকেলে প্রত্যেক ডিম্বাশয় থেকে একটি করে গ্রাফিয়ান ফলিকলের বিদীর্ণকরণ ঘটে। অর্থাৎ এই একটা নির্দিষ্ট মেনস্ট্রুয়াল সাইকেলে যদি ডান ডিম্বাশয় থেকে গ্রাফিয়ান ফলিকলের বিদীর্ণকরণের মাধ্যমে ওভুলেশন বা ডিম্বাণু নিঃসরণ ঘটে, তাহলে তার পরবর্তী মেনস্ট্রুয়াল সাইকেলে বাম ডিম্বাশয় থেকে গ্রাফিয়ান ফলিকলের বিদীর্ণকরণের মাধ্যমে ওভুলেশন ঘটবে। তাহলে অল্টারনেট করে হয়, অর্থাৎ মেনস্ট্রুয়াল সাইকেলের থেকে ওভুলেশন অল্টারনেট করে হয় ডান ও বাম ডিম্বাশয় মিলে। ক্লিয়ার? বাম ডিম্বাশয় মিলে। তা একসাথে দুটোতে হয় না, এক মেনস্ট্রুয়াল সাইকেলে যেদিকে হবে অন্য মেনস্ট্রুয়াল সাইকেলে তার অন্যদিকে ঘটে। তাহলে চক্রবতভাবে ঘটনাটা ডান বাম একটা সাইক্লিক মুভমেন্টের মাধ্যমে এটা ঘটে থাকে, বা ক্রনিক রিদিমের মাধ্যমে এটা ঘটে থাকে। তাহলে অল্টারনেট ডান ও বাম ঘটে থাকে। এরপর হচ্ছে
ডিম্বাশয়, মানুষের ডিম্বাশয় অবস্থানের কোথায়? মানুষের ডিম্বাশয়ের অবস্থান হচ্ছে, মানুষের ডিম্বাশয় যদি লক্ষ্য করা তাহলে অবস্থান আমাদের উদরের নিচে, আমাদের যে উদরগহ্বর সেই উদরগহ্বরের নিচে আমাদের পেলভিক গার্ডেল আছে, পেলভিক গার্ডেলের অনেক উপরে, উদরগহ্বরের নিচে কিন্তু পেলভিক গার্ডেলের অনেক উপরে আমাদের স্ত্রীদের যে জরায়ু আছে সেই জরায়ুর দুপাশে, এটা যদি জরায়ু হয় জরায়ুর দুপাশে অবস্থান করে থাকে কে না দুটি ডিম্বাশয় বা দুটি ওভারি। দুটি ডিম্বাশয় ওভারি এখানে পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে। খুব গুরুত্বপূর্ণ নাম, পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে, পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে। পেরিটোনিয়াম পর্দার যে ভাঁজগুলি ফোল্ড পেরিটোনিয়াম পর্দা মাঝে এবার ফোল্ড হয়ে যায়, এই যে ফোল্ড হয়ে আছে এখানে প্রচুর ফোল্ড হয়ে আছে, এই ফোল্ডিং স্টাফ, এই পেরিটোনিয়াম পর্দার ফোল্ডিংগুলো দেখানো হয়েছে এখানে, এই প্রত্যেকটা ফোল্ডিং, এখানে ফোল্ডিং, এখানে ফোল্ডিং, ফোল্ড হয়ে আছে। এই ফোল্ডগুলোকে বলা হয় মেসোভেরিয়াম, এদেরকে বলা হয় মেসোভেরিয়াম, ফোল্ডগুলোকে মেসোভেরিয়াম বলা হয়। এবং এখানে গুরুত্বপূর্ণ কতগুলো লিগামেন্ট পাওয়া যায়। লিগামেন্ট মানে তন্তুর মতো গঠন, যা সঠিকভাবে ডিম্বাশয়কে ধরে রাখতে সাহায্য করে, ফ্যালোপিয়ান টিউবকে ধরে রাখতে সাহায্য করে। কী কী পাওয়া যায় এখানে? এখানে যে গুরুত্বপূর্ণ লিগামেন্টগুলি পাওয়া যায় সেগুলি হলো ওভারিয়ান লিগামেন্ট, ওভারিকে ধরে রেখেছে যে লিগামেন্ট, সে ওভারিকে ধরে রাখার যে লিগামেন্ট তা হচ্ছে ওভারিয়ান লিগামেন্ট, তাহলে ওভারিয়ান লিগামেন্ট দেখতে পাওয়া যায়। আর কি দেখতে পাওয়া যায়? আর দেখতে পাওয়া যায় বৃহৎ আকারের কিছু লিগামেন্ট, বড় আকারের এক লিগামেন্ট, এটাকে ব্রড লিগামেন্ট বলা হয়। আর ইনফাল্ডিবুলাম, অর্থাৎ ফ্যালোপিয়ান টিউবের যে ইনফাল্ডিবুলাম অংশ, সেই ইনফাল্ডিবুলাম অংশের সঙ্গে যুক্ত যে লিগামেন্ট তাকে ইনফান্ডিবুলো লিগামেন্ট বলা হয়। তাহলে লিগামেন্টগুলো একত্রিতভাবে পেরিটোনিয়াম পর্দা সৃষ্টি করে দেয়। ডিম্বাশয়ের কাজ হচ্ছে ওজেনেসিস প্রক্রিয়াতে সাহায্য করা, প্রত্যেক ফিমেল সেক্সুয়াল সাইকেলে একটি করে ওভুলেশন ঘটানো, ডিম্বাণুর ওভুলেশন ঘটানো, যার মধ্য দিয়ে গ্যামেট সৃষ্টি প্রক্রিয়া চলে। তাহলে এটা হলো ডিম্বাশয়ের সাধারণ কাজ। ডিম্বাশয় ডান এবং বাম দুটি ডিম্বাশয় নিয়ে অবস্থিত। নেক্সট চলে যাচ্ছি আমরা ফ্যালোপিয়ান টিউব। আমাদের ফ্যালোপিয়ান টিউব অর্থাৎ স্ত্রী জনতের আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউব নালীর মতো অংশ। ফ্যালোপিয়ান নালী ডিম্বাশয়ের ঠিক প্রান্ত থেকে অবস্থান করে ইউটেরাস বা জরায়ু পর্যন্ত বিস্তৃত যে অংশ নালীর মতো, সেই নালীর মতো অংশকে ফ্যালোপিয়ান টিউব বলা হয়। একই রকম উভয় দিকে দুদিকে দুটো অভিডাক্ট বা দুদিকে দুটি ফ্যালোপিয়ান টিউব পাওয়া যায়। শুরু এখান থেকে শেষ হয়েছে, যুক্ত হয়েছে কোথায়? ইউটেরাসে এসে যুক্ত হয়েছে, তার দুটি অভিডাক্ট পাওয়া যায়, অভিডাক্ট পাওয়া যায়। এখন দেখে নেওয়া যাক, আমি অভিডাক্টের পার্টগুলো বলার আগে এখানে আমি জেনারেল জিনিসটা একটু বলে রাখি যে অভিডাক্ট বা ফ্যালোপিয়ান টিউব, সেই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে যদি এর ভিতরের গঠনটা লক্ষ্য করা হয় তাহলে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ অংশ পাওয়া যায়, লেয়ার পাওয়া যায়। সবচেয়ে ভিতরের যে লেয়ার, সে লেয়ারের মধ্যে সিলিয়াযুক্ত স্তম্ভাকার এপিথেলিয়াম কোষ পাওয়া যায়। 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 অনুদৈর্ঘ্য পেশি, দ্বিতীয় নম্বর স্তরে থাকে অনুদৈর্ঘ্য পেশি, তৃতীয় নম্বর স্তরে থাকে বৃত্তাকার পেশি, এবং ফ্যালোপিয়ান টিউবের যে বাইরের স্তর, সে বাইরের স্তরকে বলা হয় সোরাস স্তর। চারে হচ্ছে সোরাস স্তর, দন্তস্বরকার রয়াকার দন্তস্ব সোরাস স্তর। তাহলে যদি ছবিটা অঙ্কন করা হয় তাহলে ছবিটা হচ্ছে এই ধরনের হবে। সিলিয়াযুক্ত স্তম্ভাকার এপিথেলিয়াম কোষ, নেক্সট হচ্ছে অনুদৈর্ঘ্য পেশি, বৃত্তাকার পেশি, আর বাইরের লেয়ার হচ্ছে সোরাস লেয়ার। তাহলে এগুলো সিলিয়াযুক্ত স্তম্ভাকার কোষ, তার ভেতরে আছে অনুদৈর্ঘ্য পেশি, তার ভেতরে আছে বৃত্তাকার পেশি, এবং সবচেয়ে বাইরে থেকে সোরাস স্তর। সিলিয়াযুক্ত স্তম্ভাকার এপিথেলিয়াম কোষ এখানে কেন পাওয়া যায়? তার কারণ হচ্ছে প্রত্যেক মেনস্ট্রুয়াল সাইকেলে যে ডিম্বাণু এখান থেকে নির্গত হয়, সেই ডিম্বাণু গৃহীত হয় এবং সেই ডিম্বাণুর এখানে চলন সম্পন্ন হয়। চলনটা কি হয়? কার মাধ্যমে? সিলিয়ার মাধ্যমে। এর ভিতরে গহ্বরে, ফ্যালোপিয়ান টিউবের ভিতরে গহ্বরে প্রচুর সিলিয়া পাওয়া যায়, যে সিলিয়ার সঞ্চালনের মাধ্যমে ডিম্বাণুকে তারা জরায়ুর দিকে গমন করিয়ে নিয়ে যায়। তাহলে সিলিয়ার মুভমেন্টের খুব প্রয়োজন। এবং অনুদৈর্ঘ্য বৃত্তাকার পেশির কাজ কি? অনুদৈর্ঘ্য বৃত্তাকার পেশিরও কাজ আছে। অনুদৈর্ঘ্য বৃত্তাকার পেশির সংকোচন ও প্রসারণের মাধ্যমে ডিম্বাণুর মুভমেন্টে টুয়ার্ডস কোন দিকে? টুয়ার্ডস ইউটেরাসের দিকে মুভমেন্টে সহায়তা করে। অর্থাৎ
অনুদৈর্ঘ্য পেশি এবং সিলিয়ারি সঞ্চালনের মাধ্যমে এটা যদি ডিম্বাণু হয়, এই ডিম্বাণুকে জরায়ুর দিকে নিয়ে যেতে সাহায্য করবে কে না ওভিডাক্ট বা ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউবের যে অংশগুলি আছে সেই অংশগুলি হলো ডিম্বাশয় সংলগ্ন অংশ, যেটা ডিম্বাশয় সংলগ্ন অংশ। ফ্যালোপিয়ান টিউবের ডিম্বাশয় সংলগ্ন অংশকে বলা হয় ইনফান্ডিবুলাম। এই যে নির্দিষ্ট অংশ, এই নির্দিষ্ট অংশকে বলছি আমরা ডিম্বাশয় সংলগ্ন অংশ। এই যে এখান থেকে এইখান পর্যন্ত যে অংশ, একে বলছি আমরা ইনফান্ডিবুলাম। ইনফান্ডিবুলার ফানেলের মতো দেখতে হয়, ফানেল যেমন দেখতে হয় আমাদের ফানেল, এটা ফানেল সদৃশ্য অংশ, ফানেলের মতো দেখতে হয়। ইনফান্ডিবুলামের শেষ অংশ আঙুলের মতো প্রবর্ধক সৃষ্টি করে, প্রচুর আঙুলের মতো প্রবর্ধক সৃষ্টি করে, যে এই অংশটা যেখানে আঙুলের মতো প্রবর্ধক সৃষ্টি করে আছে, এই নির্দিষ্ট অংশটিকে বলা হয়, নির্দিষ্ট অংশ বলা হয় ফিমব্রি। অর্থাৎ ইনফান্ডিবুলামের মধ্যে ফানেল সাদৃশ্য যে স্ট্রাকচার, সেই ফানেল সাদৃশ্য গঠনের মধ্যে যে আঙুলের প্রবর্ধকের মতো কিছু অংশ দেখতে পাওয়া যায়, সেই অংশগুলোকে বলা হয় ফিমব্রি। সেই অংশগুলো বলা হয় ফিমব্রি, এগুলোকে বলা হয় ফিমব্রি। ফিমব্রি যতগুলো ফিমব্রি থাকে, একটা ফ্যালোপিয়ান টিউবের মধ্যে যতগুলো ফিমব্রি থাকে তার মধ্যে ন্যূনতম একটা ফিমব্রি, কমপক্ষে একটা ফিমব্রি কিন্তু সরাসরি কার সঙ্গে লেগে থাকবে, সরাসরি ডিম্বাশয়ের সঙ্গে সংযুক্ত অবস্থায় থাকতেই হবে বা থাকবে। যতগুলো ফিমব্রি আছে সেই ফিমব্রির মধ্যে শুধুমাত্র যতগুলো ফিমব্রি থাকুক না কেন, তার মধ্যে একটা ফিমব্রি কিন্তু সবসময় ডিম্বাশয়ের সাথে লেগে থাকবে। ফিমব্রির কাজ কি? ডিম্বাণু নিঃসরণের পর ডিম্বাণুকে কালেকশন করার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ ডিম্বাণু গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফিমব্রির ভেতরে যদি ছবিটা আঁকা হয় তাহলে এখানে একটা ছিদ্র থাকে, এগুলো যদি ফিমব্রি হয়, যদি এর চিত্রটা ভালো করে দেখা যায় ভিতরের দিকে, তাহলে এর ছিদ্র থাকে, যে ছিদ্রের মাধ্যমে ডিম্বাণু নিঃসরণের পর সেখানে ডিম্বাণু গৃহীত হয়, সেই ছিদ্রকে বলা হয় অস্টিয়া। তাহলে ইনফান্ডিবুলাম অংশে ফিমব্রি পাওয়া যায়, ফানেল সাদৃশ্য অংশ ফিমব্রি পাওয়া যায়, এবং এখানে অস্টিয়া নামক একটা ছিদ্র পাওয়া যায়, যে অস্টিয়া ছিদ্রের মাধ্যমে ডিম্বাণু গৃহীত হয় এবং ফ্যালোপিয়ান নালীতে গ্রহণের পর সেটা টুয়ার্ডস ইউটেরাসের দিকে গমন করে। নেক্সট হচ্ছে ওভিডাক্টের নেক্সট পার্ট, ইনফান্ডিবুলামের পরবর্তী পার্ট যে অংশ, সে অংশকে বলছি আমরা অ্যাম্পুলা। এই নির্দিষ্ট অংশ হচ্ছে অ্যাম্পুলা অংশ, এই নির্দিষ্ট অংশটি হলো অ্যাম্পুলা অংশ। অ্যাম্পুলা অংশ হচ্ছে কি ইনফান্ডিবুলাম পরবর্তী যে অংশ, সেই ইনফান্ডিবুলাম পরবর্তী অংশকে বলা হয় অ্যাম্পুলা। অ্যাম্পুলাতে কি ঘটে? অ্যাম্পুলাতে যে জিনিসটা, অ্যাম্পুলার গুরুত্বপূর্ণ ফাংশন আছে। অ্যাম্পুলাতে কি হয় না, অ্যাম্পুলাতে ওভাম প্লাস স্পার্ম, ওভাম এবং স্পার্মের এনকাউন্টার হয়, অর্থাৎ এখানে ফার্টিলাইজেশন প্রক্রিয়া সম্পন্ন হয়, ফার্টিলাইজেশন প্রক্রিয়া সম্পন্ন হয়, এখানে ফার্টিলাইজেশন ঘটে। কোথায় ঘটে? এই অ্যাম্পুলার মধ্যে ফার্টিলাইজেশন প্রক্রিয়া সম্পন্ন হয়। স্পার্মের ইনিশিয়েশনের পর ভেজাইনালি স্পার্ম ভেতরে প্রবেশ করে, ভেতরে প্রবেশ করার পর সেটা গমন করে কার মধ্য দিয়ে? ফ্যালোপিয়ান টিউবের মধ্যে দিয়ে প্রবেশ করে অ্যাম্পুলা অংশে পৌঁছানোর পর, অ্যাম্পুলা অংশে পৌঁছায় একই রকমভাবে ডিম্বাণু নিঃসরণের পর সেই ডিম্বাণু এসে অ্যাম্পুলা অংশে পৌঁছায়। ডিম্বাণু এবং শুক্রাণুর যখনই দেখা হয় বা মিলন হয় বা এনকাউন্টার হয়, তখন ফার্টিলাইজেশন প্রক্রিয়া হয়, এবং ফার্টিলাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে জাইগোট সৃষ্টি হয়ে থাকে। তাহলে জাইগোট সৃষ্টি হয় ফার্টিলাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে, অ্যাম্পুলাতে ফার্টিলাইজেশন প্রক্রিয়া ঘটে থাকে। নেক্সট অংশ কি? জরায়ু সংলগ্ন যে অংশ, অর্থাৎ ফ্যালোপিয়ান টিউবের যে জরায়ু সংলগ্ন অংশ আছে, সেই ফ্যালোপিয়ান টিউবের জরায়ু সংলগ্ন অংশকে বলা হয় কি ইসমাস। এটা হলো জরায়ু সঙ্গে সংযুক্ত রক্ষাকারী বা সংযোগ রক্ষাকারী একটি গুরুত্বপূর্ণ অংশ। তাহলে এটা গেলো ইসমাস। তাহলে একটা ফ্যালোপিয়ান টিউবের তিনটি অংশ, একটি অংশ হচ্ছে ইনফান্ডিবুলাম, ডিম্বাশয় সংনিহিত অংশ, পরবর্তী অঞ্চল অ্যাম্পুলা যেখানে ফার্টিলাইজেশন ঘটে, পরবর্তী হচ্ছে ইসমাস যেখানে জরায়ুর সঙ্গে সংযোগ স্থাপিত হয়। নেক্সট হচ্ছে ইউটেরাস। ইউটেরাস খুব গুরুত্বপূর্ণ জিনিস। ইউটেরাস বা জরায়ু, ইউটেরাস জরায়ু, ভ্রূণ যেখানে বৃদ্ধিপ্রাপ্ত হয়, ভ্রূণ যেখানে বাড়ে, অর্থাৎ 280 দিন জেস্টেশন পিরিয়ড যেখানে কমপ্লিট হয়, এমব্রায়োর 280 দিন জেস্টেশন পিরিয়ড যেখানে কমপ্লিট হয়, সেই নির্দিষ্ট স্পেস বা স্থানকে বলা হয় ইউটেরাস বা জরায়ু। জরায়ু খানিকটা আগে বলেছি আমি, এটা খানিকটা পিয়ার শেপড, অর্থাৎ ন্যাসপাতির মতো দেখতে হয়। জরায়ুর অংশগুলো দেখে নেওয়া যাক। জরায়ুর উপরের দিকের যে অংশ, সে উপরের দিকের অংশকে বলা হয় ফান্ডাস। মাঝখানের যে অংশ সেটাকে বলা হয় জরায়ুর ক্যাভিটি। নিচের দিকের একদম লম্বাকৃত যে অংশ, সে লম্বাকৃত অংশকে বলা হয় সার্ভিক্স, যেটা যে নালীর মতো অংশ, যেটা কোথাও উন্মুক্ত হয়, যেটা ভ্যাজাইনাতে যে উন্মুক্ত হয়। তাহলে ইউটেরাসের
শেষের দিকের যে অংশ সরু নালীর মতো অংশ যা ভেজাইনাতে উন্মুক্ত হয় তাকে বলা হয় সার্ভিক্স। সার্ভিক্সের দুটো পার্ট, সার্ভিক্সের উপরের দিকে ওপেনিংকে বলা হয় ইন্টারনাল অরিফিস বা ইন্টারনাল অস। ইন্টারনাল অস, এই নির্দিষ্ট ওপেনিংটাকে ইন্টারনাল অস বলা হয়। আর শেষের দিকে অর্থাৎ যেখানটা ভেজাইনাতে উন্মুক্ত যে সেই নির্দিষ্ট জায়গাটাকে এক্সটার্নাল অরিফিস বা এক্সটার্নাল অস বলা হয়। তাহলে ইন্টারনাল অস আর এক্সটার্নাল অস দুটো সার্ভিক্সের অংশ। সার্ভিক্স যেখানে শুরু হয় সেই জায়গাটাকে বলছি আমরা ইন্টারনাল অস, আর সার্ভিক্স যেখানে শেষ হয়ে ভেজাইনাতে উন্মুক্ত হয় সেই নির্দিষ্ট জায়গাটাকে বলছি আমরা এক্সটার্নাল অস, আর টোটাল অংশের সরু অংশটাকে বলছি আমরা সার্ভিক্স। কলাসংস্থানগত দিক থেকে, যদি কলাসংস্থানগত দিক থেকে লেখা হয় এন্ডোমেট্রিয়াম, কলাসংস্থান দিক থেকে একটা ইউটেরাসের কতগুলো নির্দিষ্ট লেয়ার আছে। সবচেয়ে যে বাইরের লেয়ার তাকে বলা হয় পেরিমেট্রিয়াম। এই যে লেয়ার, এই লেয়ার হচ্ছে পেরিমেট্রিয়াম লেয়ার। সবচেয়ে বাইরের যে লেয়ার সেটা হচ্ছে পেরিমেট্রিয়াম। নেক্সট যে লেয়ার, এই যে নেক্সট লেয়ার, সেই নেক্সট লেয়ার বা তার পেরিমেট্রিয়াম পরবর্তী লেয়ার হচ্ছে মায়োমেট্রিয়াম। মায়োমেট্রিয়ামের পরবর্তী ভিতরে যে লেয়ার সেটাকে বলে এন্ডোমেট্রিয়াম। তাকে বলা হয়, খুব গুরুত্বপূর্ণ জিনিস এন্ডোমেট্রিয়াম। যদি লক্ষ্য করা হয় এই এন্ডোমেট্রিয়াম যে অংশগুলি আছে, এই এন্ডোমেট্রিয়াম অংশটি আবার দুটো অংশে বিভক্ত। সেগুলি হলো, দুটো লেয়ার পাওয়া যায় এন্ডোমেট্রিয়ামে, একটা হচ্ছে স্ট্রাটাম বেসালিস, একটা হচ্ছে স্ট্রাটাম বেসালিস, আর নেক্সট হচ্ছে স্ট্রাটাম ফাংশনালিস। স্ট্রাটাম কুলাবে ফাংশনালিস, স্ট্রাটাম বেসালিস। এন্ডোমেট্রিয়ামের ভিতরের দিকে লেয়ার, যদি এন্ডোমেট্রিয়াম ছবিটা অঙ্কন করা হয় তাহলে এন্ডোমেট্রিয়ামের যে ভিতরের দিকে লেয়ার, সেই ভিতরের দিকে লেয়ার হচ্ছে স্ট্রাটাম বেসালিস, এটা ইনার পার্ট ভিতরের দিকে। আর বাইরের দিকে যে অংশ, সেই বাইরের দিকের অংশকে বলা হচ্ছে, সেই বাইরের দিকের অংশকে বলা হচ্ছে স্ট্রাটাম ফাংশনালিস। তাহলে এটা হচ্ছে স্ট্রাটাম ফাংশনালিস, আর এই পার্টটা হচ্ছে স্ট্রাটাম বেসালিস। স্ট্রাটাম ফাংশনালিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেন? স্ট্রাটাম ফাংশনালিস থেকে কি হয় না, এন্ডোমেট্রিয়াম লাইনিং তৈরি হয়। এন্ডোমেট্রিয়াম লাইনিং। এন্ডোমেট্রিয়াম লাইনিং কি? প্রত্যেক মেনস্ট্রুয়াল সাইকেলে আনফার্টিলাইজড এগ যখন মেনস্ট্রুয়াল ফ্লোয়ের মাধ্যমে বাইরে নির্গত হয়, তার সাথে এন্ডোমেট্রিয়ামের যে লেয়ার ক্ষতিগ্রস্ত হয়ে বাইরে বেরিয়ে যায় এবং ডেব্রিজ আকারে ব্লিডিং হয়ে বাইরে বেরিয়ে যায়, সেই নির্দিষ্ট লেয়ারটিকে বলা হয় এন্ডোমেট্রিয়াম লাইনিং। ওই এন্ডোমেট্রিয়াম লাইনিং প্রতি 28 দিন অন্তর কিন্তু এটা তৈরি হয়, এবং আনফার্টিলাইজেশন অবস্থায় এটা কিন্তু নষ্ট হয়ে বাইরে বেরিয়ে যায়। আর যখন ফার্টিলাইজেশন ঘটে তখন এই লেয়ারে কিন্তু ভ্রূণকে পুষ্টি প্রাপ্তি ঘটায়, এবং এই লেয়ার থেকে কিন্তু ইমপ্ল্যান্টেশন ঘটে, এবং এই লেয়ার থেকে ভ্রূণের পুষ্টি প্রাপ্তি, ইমপ্ল্যান্টেশন এবং তৎস ভ্রূণের বৃদ্ধি এই লেয়ারে সহায়তা হয়, যার মধ্য দিয়ে প্লাসেন্টা গঠিত হয়। তাহলে এন্ডোমেট্রিয়াম লেয়ার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এন্ডোমেট্রিয়াম লেয়ারের যে অংশগুলি আছে তার মধ্যে স্ট্রাটাম বেসালিস অংশটা, এখানে প্রচুর পরিমাণে গ্ল্যান্ড পাওয়া যায়। গ্ল্যান্ড, মিউকাস টাইপের অনেক গ্ল্যান্ড পাওয়া যায়। স্ট্রাটাম ফাংশনালিস এই অঞ্চলে পাওয়া যায় ব্লাড ভেসেল, এই অঞ্চলে ব্লাড ভেসেল থাকে, আর এপিথেলিয়াম সেল থাকে। ব্লাড ভেসেল এবং এখানে এপিথেলিয়াম সেল থাকে, এখানে এপিথেলিয়াম সেল পাওয়া যায়। যে এপিথেলিয়াম সেলগুলি 28 দিন অন্তর সৃষ্টি হয়, এবং আনফার্টিলাইজড যদি কন্ডিশন ঘটে তাহলে আনফার্টিলাইজড অবস্থায় আনফার্টিলাইজড ডিম্বাণু এবং তৎসহ এন্ডোমেট্রিয়াম লাইনিং বা এপিথেলিয়াম সেলগুলো নষ্ট হয়ে বাইরে বেরিয়ে, তার সাথে ব্লাড ভেসেলও থাকে, সেটাও নষ্ট হয়ে বাইরে বেরোয়। তাহলে এন্ডোমেট্রিয়াম এই কিন্তু যে কাজগুলি হয় তা হচ্ছে এন্ডোমেট্রিয়ামে ইমপ্ল্যান্টেশন ঘটে। ইমপ্ল্যান্টেশন ঘটে অর্থাৎ রোপণ। ভ্রূণ জাইগোট সৃষ্টি হয়, ফ্যালোপিয়ান টিউবের বলেছি অ্যাম্পুলাতে জাইগোট সৃষ্টি হয়। সে অ্যাম্পুলা আস্তে আস্তে যে কোনো একটা জায়গাতে, জেনারেলি এদিকে বা এইদিকে উপরের দিকে যে কোনো একটা দিকে ইমপ্ল্যান্টেশন ঘটতে পারে। তাই ইমপ্ল্যান্টেশন ঘটা মানে হচ্ছে যে নির্দিষ্ট জাইগোট সৃষ্টি হলো, সেই জাইগোটের যে দশা, সেল ডিভিশন দশার মাধ্যমে সেগুলো আস্তে আস্তে জরায়ু এন্ডোমেট্রিয়াম গহ্বরের সঙ্গে প্রথিত হয়। এটা যদি ভ্রূণ হয়, এটা যদি এন্ডোমেট্রিয়াম হয়, তাহলে এন্ডোমেট্রিয়ামের ভিতরে
এই ভ্রূণ প্রবেশ করে, অর্থাৎ এন্ডোমেট্রিয়ামের কলার সঙ্গে ভ্রূণের কলার একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়। এই অ্যাটাচমেন্ট তৈরি হওয়ার ঘটনাকে বলা হয় ইমপ্ল্যান্টেশন বা রোপণ, যার থেকে পরবর্তীকালে কি তৈরি হয়, প্লাসেন্টেশন ঘটে বা প্লাসেন্টা তৈরি হয়। তাহলে মাতৃগর্ভ এবং ভ্রূণ দেহের যে কন্ট্যাক্ট, প্রথম যে কন্ট্যাক্ট, সেই কন্ট্যাক্টটাই হচ্ছে রোপণ বা ইমপ্ল্যান্টেশন ঘটে। তাছাড়াও এখান থেকে এন্ডোমেট্রিয়ামের সাথে কি হয়, এন্ডোমেট্রিয়াম এবং এমব্রায়ো টিস্যু মিলে তৈরি হয় প্লাসেন্টা, এবং বিভিন্ন ধরনের এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন, যেমন অ্যামনিয়ন, কোরিয়ন ইত্যাদি, বিশেষত অ্যামনিওটিক ফ্লুইড প্রত্যেকের ক্ষেত্রে সৃষ্টির ক্ষেত্রে এই এন্ডোমেট্রিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এন্ডোমেট্রিয়াম গুরুত্বপূর্ণ পালন করে, এন্ডোমেট্রিয়ামের মধ্যে ইমপ্ল্যান্টেশন ঘটে এবং সেখানে কি তৈরি হয়, প্লাসেন্টা তৈরি হয়, যে প্লাসেন্টা থেকে ভ্রূণ মাতৃদেহ থেকে পুষ্টি পদার্থ গ্রহণের মাধ্যমে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং 280 দিন জেস্টেশনের পর ভ্রূণ বৃদ্ধিপ্রাপ্ত হয়। এর যে লেয়ারগুলি আছে, এই লেয়ারগুলির মধ্যে এই ইউটেরাসের যে লেয়ার আছে, ইউটেরাসের লেয়ারের মধ্যে বিভিন্ন রকম পেশি পাওয়া যায়। পেশিগুলির কাজ কি আমরা জানি, যে পারচুরেশন অর্থাৎ সন্তান প্রসবের সময় পেলভিক যে লিগামেন্ট আছে, সেই পেলভিক লিগামেন্ট শিথিল হয়। কার প্রভাবে? রিল্যাক্সিন হরমোনের প্রভাবে, অর্থাৎ বার্থ ক্যানালকে প্রসারিত করে। তাহলে বার্থ ক্যানালকে প্রসারিত করার সাথে সাথে এখানে আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে অক্সিটোসিন হরমোনের, পশ্চাৎ পিটুইটারি নিঃসৃত অক্সিটোসিন বা পিটোসিন হরমোন কি করে না, এর যে মাসেল লেয়ার আছে, কার ইউটেরাসের যে মাসেল লেয়ার আছে, সেই ইউটেরাসের মাসেল লেয়ারের মধ্যে সংকোচন প্রসারণশীলতা বৃদ্ধি করে। অর্থাৎ অক্সিটোসিন হরমোন ইউটেরাসের সংকোচন প্রসারণশীলতা বৃদ্ধির মাধ্যমে সন্তান প্রসবের সহায়তা করে থাকে। তাহলে প্রয়োজন অনুসারে, অর্থাৎ কখন, পারচুরেশন বা সন্তান প্রসবের সময় প্রয়োজন অনুসারে ইউটেরাসের সংকোচন প্রসারণ ঘটতে পারে বা ঘটতে সক্ষম হয়। এই জেনারেল ঘটনাগুলো কিন্তু দেখা যায় ইউটেরাসের ক্ষেত্রে। নেক্সট চলে যায় এরপর নেক্সট গ্ল্যান্ডে চলে যায় বা গ্রন্থিতে চলে যায়, তা হলো বার্থোলিন গ্ল্যান্ড। বার্থোলিন গ্ল্যান্ড কি না, এখান থেকে মিউকাস খরিত হয়, এখান থেকে মিউকাস সিক্রেশন হয়, যা ভ্যাজাইনাল ক্যানালকে পিচ্ছিল রাখে বা লুব্রিক্যান্ট করে, তাহলে এই গেল আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের বিভিন্ন অংশ বা বিভিন্ন পার্ট। আশা করি প্রত্যেকে এই যে ভিডিও টিউটোরিয়ালটি বানানো হয়েছে, প্রত্যেকটি পার্ট সবাই আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী যে ভিডিও, সে ভিডিওতে ওজেনেসিস এবং কিভাবে গ্রাফিয়ান ফলিকলের বৃদ্ধি প্রাপ্তি ঘটে সেই সম্পর্কে জানানো হবে। যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।